হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর ঘড়িতে এখন সকাল ওই 8:15 মতো বাজে। মেয়েকে একটু আগে আমাদের ফ্ল্যাটের এলিভেটরটা পর্যন্ত ছেড়ে দিয়ে জাস্ট এইমাত্রই ঘরে এসে ঢুকেছি। আসলে আপনাদের মধ্যে অনেকেই তো এই ব্যাপারটা জানেন যে আমার মেয়েকে এখন স্কুলে যাওয়ার জন্য বেশ খানিকটা সকাল সকালই ঘর থেকে বেরোতে লাগে। স্কুলে পৌঁছতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে যায়। তাই সকাল 8টা থেকে 8:10-এর মধ্যে ওকে যেভাবেই হোক ঘর থেকে বেরোতেই লাগে। এই দূরের স্কুলটাতে, মানে হাই স্কুলে ওঠার পর প্রথম 2-3 সপ্তাহ মতো ওর বাবাই ওকে রোজ স্কুলে নিয়ে যেত, কিন্তু এখনো একা একাই যাতায়াত করতে পারে দেখে আমরা আর ওর সাথে যাই না। তবে হ্যাঁ, যেরকমটা আমি আপনাদেরকে আমার আগের কোনো একটা ব্লগে বলেছিলাম যে আমার মেয়ে যখন স্কুলে যায় তখন আমি ওকে আমাদের ফ্ল্যাটের এলিভেটরটা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি, তাতে ওরও একটু ভালো লাগে। আর আমার তো এই ব্যাপারটার মধ্যে বেশ অনেকটাই ভালো লাগা জড়িয়ে আছে বলতে পারেন। তাই আজকেও সেই প্রতিদিনের মতনই মেয়েকে ওই এলিভেটরটা পর্যন্ত ছেড়ে দিয়ে ঘরে ঢুকেই আমি আমার সকালবেলার ড্রিঙ্কটা নিয়ে বসে পড়েছি। ড্রিঙ্কটা অর্ধেকটা মতো খাওয়া হয়ে গেছে, বাকি অর্ধেকটা এখন রান্নাঘরে গিয়ে খাবো। চলুন এখন রান্নাঘরে যাই, বাকি গল্প ওখানে গিয়ে করব। আসলে বেশ কয়েকটা কন্টেনার খালি হয়ে গেছে। চলুন সকালে চাটা বসানোর আগে আর এই গ্লাসের বাকি জলটুকু খেতে খেতে ওগুলোকে একটু ভরে নিয়ে গিয়ে চলুন। আর ওগুলো ভরতে ভরতে আপনাদের সাথে আমার গল্প আড্ডাটাও চালাতে থাকি, চলুন। এই যে চলে এসেছি রান্নাঘরে। কালো জিরে, ব্রাউন রাইস আর একটা বিস্কুটের কন্টেনার খালি হয়ে গেছে। গতকালই খালি 3টে কন্টেনারের ওপর নজর পড়েছিল, কিন্তু একটু পরে ভরবো ভরবো করে গতকাল আর কন্টেনারগুলো ভরা হয়েছিল না। তাই আজ অন্য কোনো কাজ ধরার আগে সকাল সকালই ধরলাম গতকালের ওই পেন্ডিং কাজটা। কালো জিরেটা ভরা হয়ে গেল, তবে এখনো অল্প একটু কালো জিরে প্যাকেটটার মধ্যে পড়ে রয়েছে। এই এক সমস্যা, যখন অর্ধেকটারও বেশি মশলাপাতি কোনো কন্টেনারের মধ্যে ধরে যায় আর অল্প একটু প্যাকেটের মধ্যে পড়ে থাকে, তখন সেটাকে আবার রাবার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে যত্ন করে প্যান্ট্রির র্যাকটাতে রেখে দিতে লাগে। পুরোটা মশলা যখন একসাথে একেবারে কোনো একটা কন্টেনারের মধ্যে ধরে যায় আর সেই মশলার প্যাকেটটা নিয়ে যখন প্যান্ট্রির র্যাকটাতে না রেখে ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, তার মধ্যে যেন অন্যরকমই এক শান্তি পাওয়া যায়। যদিও এরকম ধরনের শান্তি উপভোগ করার সুযোগ খুব কমই পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাজার থেকে কিনে আনা মশলার প্যাকেটগুলো যখনই কোনো একটা কন্টেনারের মধ্যে ঢালতে যাই, শেষে অল্প একটুখানির জন্য হলেও সেই মশলাটা প্যাকেটটার মধ্যে ঠিক পড়েই থাকবে। যাই হোক, চলুন এখন এই ব্রাউন রাইসটা ভরে নিই। এই ব্রাউন রাইসটা গত 6 মাস মতো হয়েছে আমরা আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করেছি। তবে হ্যাঁ, রোজ যে ব্রাউন রাইস খাওয়া হয় তা নয়। তবে হ্যাঁ, সপ্তাহে 3 দিন মতো আমরা এই ব্রাউন রাইসটা কিন্তু খেয়ে থাকি। ইভেন আজ সকালে আমি যে ড্রিঙ্কটা খেলাম সেটাও কিন্তু আমি গত 1-1.5 বছর ধরে খাচ্ছি, এবং তার বেনিফিটটা কিন্তু আমি বেশ ভালোই পেয়েছি। এভরি অল্টারনেট ডে আমি কোনো 1 বা 2 রকমের সিডস ভেজানো জল খেয়ে থাকি। আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি 1 বা 2 রকমের সিডস অল্প করে একটা বাটিতে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিই। আর সেই জলটাই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, মানে চা ব্রেকফাস্ট খাওয়ার আগে ছেঁকে নিয়ে তার মধ্যে একটু গরম জল মিশিয়ে খেয়ে নিই।
যেমন আজকে আমি যে জলটা খেলাম সেটা ছিল মৌরি আর মেথি ভেজানো জল। কোনো কোনো দিন সকালে এই জলটা বেশ একটু আরাম করে বসে খাওয়ার মতো সময় পাই। আবার কোনো কোনো দিন, মানে বেশিরভাগ দিন সকালেই যেটা হয় যে ব্রেকফাস্টটা বানাতে বানাতেই এক দু সিপ করে জলটা খেতে থাকি। তবে আজ সকালে কিন্তু ওই মৌরি আর মেথি ভেজানো জলটা আমি বেশ একটু আরাম করে বসে বসেই খাওয়ার সুযোগটা পেয়েছিলাম। আসলে আজ আমার মেয়ের জন্য লাঞ্চ বক্স প্যাক করতে হয়নি, আর সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে কোনো কিছু রান্না বান্নার মধ্যে আমাকে ঢুকতে হয়নি। সকালে যেমনটা ও দুধ সিরিয়াল খেয়ে স্কুলে যায় সেটাই খেয়েছে, আর ওয়াটার বোতলটাতে জল ভরে নিয়ে গেছে। আসলে সোমবার থেকে এখানে ক্রিসমাসের ছুটি পড়ে যাচ্ছে, তাই আজকেই হচ্ছে ছুটি পড়ার আগে ওদের লাস্ট স্কুল। আর সেই কারণে আজ স্কুলে হবে ক্রিসমাস পার্টি, আর তার সাথে সাথে আজকে ওদের স্কুলে হবে ফুড ফেয়ার। আর সেই কারণেই আজ আমার মেয়ে ঘর থেকে লাঞ্চ নিয়ে যেতে চায়নি, আর আমাকেও সেই কারণে আজ সকাল সকাল রান্নাঘরে ঢুকে কোনো কিছু রান্নাও বসাতে হয়নি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এইদিকে বেশ অনেকটা কাজই এগিয়ে গেছে। এখন শুধু এই বিস্কুটের কৌটোটা ভরলেই হয়ে যাবে, আর তারপরেই বসাবো সকালের চাটা। ঘড়িতে এখন সকাল ওই 9:45 মতো বাজে। শীতের সকালে এই আদা মেশানো গরম গরম চাটা যতক্ষণ পর্যন্ত না পেটের ভেতরে গিয়ে ঢোকে, বিশ্বাস করুন, ততক্ষণ পর্যন্ত না আমার শরীরটার ভেতরে কেমন যেন একটা জং ধরে থাকে। এই ব্যাপারটা খানিকটা ওই গাড়ির ইঞ্জিনে তেল দেওয়ার মতো ব্যাপার, জানেন তো। যতক্ষণ পর্যন্ত না এই চা নামক পেট্রোলটা আমার শরীরে গিয়ে ঢোকে, ততক্ষণ পর্যন্ত যেন আমার মাথা, মন, শরীর কোনোটাই যেন ঠিকঠাক মতো কাজ করা শুরু করে না। চাটা খাওয়া হয়ে গেলে ভাবছি আজ সকালে ডিম দিয়ে দুটো পাউরুটি টোস্ট করে খেয়ে নেব। বেশি কিছু আর বানাবো না। আসলে আমার হাজবেন্ড একটু আগে আমাকে বলল ওর আজ একটু তাড়া আছে, তাই ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। চাটা খেয়েই ও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে, তাই আমি যেন ওর জন্য কোনো খাবার দাবার না বানাই। সেই জন্য আমি আরো ভাবলাম আমি আর একার জন্য বেশি কিছু বানাবো না, দুটো পাউরুটি টোস্ট করেই খেয়ে নেব। তারপরেই বিছানাপত্র তুলে ঘরগুলো একটু ভ্যাকুয়াম করে নিয়ে দুপুরের রান্নাটা বরং আজ একটু তাড়াতাড়ি করে বসিয়ে দেব। ঘড়িতে এখন সকাল ওই 10:30 মতো বাজতে যায়, আর আমি এদিকে সকালের চা ব্রেকফাস্টটা খেয়ে ঘরের নিত্যদিনের টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আবার ঢুকে পড়েছি রান্নাঘরে দুপুরের খাবারটা রেডি করতে। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি আর বেগুন দিয়ে একটু পালং শাক। পালং শাকটাকে আমি দুদিন আগেই ধুয়ে কেটে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছি, তাই আজ ওটা বানাতে বেশি একটা ঝামেলা হবে না। শুধু ফ্রিজ থেকে বার করব আর কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করে নেব। হ্যাঁ, বেগুনটা অবশ্য একটু কাটতে লাগবে, তবে সেটা তো ওই 1 মিনিটেরও ব্যাপার না আর কি। সেই জন্যই ভাবলাম আগে বরং চিংড়ি মাছের মালাইকারিটাই বানিয়ে নিই, এটাতে তো একটু বেশি সময় লাগবে। আর পালং শাকটার পেছনে যেহেতু বেশি একটা সময় দিতে লাগবে না, তাই ওটা বরং পরেই বসাবো। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি সেই সব কিছুই মোটামুটি হাতের সামনেটাতে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছি, যাতে রান্নার সময় সবকিছুই যেন ঝটপট করে হাতের সামনে পেয়ে যাই, আর রান্নাটাও ঝটপট করে সেরে ফেলতে পারি। আমার কাছে আজ কোকোনাট মিল্কটা নেই, তাই মালাইকারিটা রান্না করতে আজ আমি এই শ্রেডেড কোকোনাটের প্যাকেটটার থেকে কিছুটা নারকেল নিয়ে
সেটারই ব্যবহার করব এই রান্নাটাতে। মালাইকারি রান্নাতে আমি একটা পেস্টের ব্যবহার করব। আর সেই পেস্টটা বানানোর সময় আমি কিছুটা শ্রেডেড কোকোনাট গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ, গ্রাইন্ডারের মধ্যে আমি শুধু যে শ্রেডেড কোকোনাট দেব তা কিন্তু একদমই নয়। তার সাথে সাথে দেব কিছুটা কালো সর্ষে, এক দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু মৌরি, কয়েকটা কাজু বাদাম কিশমিশ আর ২-৩ চামচ মতো টক দই। যেরকমটা আপনারা একটু আগেই দেখলেন যে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর সেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। তো যে কড়াই এবং যে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজেছিলাম, সেই সেম তেলের মধ্যেই আমি কিন্তু ৩-৪টে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি ফাইনলি চপ করে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বাটার ব্যবহারও করতে পারেন। পেঁয়াজের রস স্মেলটা যতক্ষণ পর্যন্ত না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো ২-৩ চামচ মতো আদা রসুন বাটা। জানেন, এখানে দেশের মতো অত বড় বড় সাইজের গলদা চিংড়ি খুবই কম দেখতে পাই। একমাত্র এখানে যে চাইনিজ মার্কেটগুলো রয়েছে সেখানে বাজার করতে গেলে একটু বড় সাইজের চিংড়ি মাছ পাওয়া যায়। তাও সেগুলো দেশের মতো অতটাও বড় সাইজের হয় না। কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে আবার ওই চাইনিজ মার্কেটগুলো বেশ অনেকটাই দূরে। তাই সবসময় ওই চাইনিজ মার্কেটগুলোতে গিয়ে বাজার করা পসিবল হয় না। গরমকালে যাও বা মাঝে মধ্যে ওখানে যাওয়া হয়, কিন্তু এই শীতটা পড়লে পরেই ওখানে খুব কমই যাওয়া হয়। শীতের সময়টাতে আমরা বেশিরভাগ সময়ই আমাদের বাড়ির পাশে যে বাজারগুলো রয়েছে সেখান থেকেই বাজারটা সেরে ফেলি। আর আমাদের বাড়ির পাশে যে বাজারগুলো রয়েছে সেখানে ওই ছোট ছোট সাইজের চিংড়ি মাছগুলোই ২০০ গ্রাম, ৪০০ গ্রাম, ৫০০ গ্রামের প্যাকেট ধরে ধরে বিক্রি হয়। তাই অগত্যা উপায় না পেয়ে যখনই আমাদের মালাইকারি খেতে ইচ্ছা হয় তখন তখনই আমরা ছোট ছোট বা ওই মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো দিয়েই মালাইকারি বানিয়ে খেয়ে নিই। স্বাদে যে খুব একটা পার্থক্য হয় তা কিন্তু একদমই নয়, শুধু ওই চিংড়ি মাছের সাইজটাতেই যা একটু পার্থক্য থাকে। যাই হোক, চলুন মালাইকারি রান্নাটাতে যে পেস্টটা লাগবে মানে ওই সর্ষে, মৌরি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, টক দই আর নারকেলের পেস্টটা এখন বানিয়ে নিই, চলুন। একটু আগে আমি কড়াইয়ের মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করে দিয়েছি। আর সেই মশলাগুলো হচ্ছে হলুদ, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন আর চিনি। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু আগে বানানো সেই পেস্টটা। এইদিকে কিন্তু মালাইকারির গ্রেভিটা মোটামুটি রেডি। এখন চলুন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। তারপরে আর ৭-৮ মিনিট মতো রান্না করব। আর সবশেষে ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে ফ্লেমটা অফ করে দেব।
জানেন, গত কয়েকদিন ধরে এখানে এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে যে ঘরের ভেতরে সারাক্ষণ হিটিং চলা সত্ত্বেও যেন বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতোই লাগছে। গত বেশ কয়েকদিন ধরেই এখানে টানা -15 ডিগ্রি, -16 ডিগ্রি, -18 ডিগ্রি, -19 ডিগ্রির মতো তাপমাত্রা চলছে। তাপমাত্রার উন্নতি কম, অবনতিটাই বেশি হচ্ছে। আর তার সাথে সাথে বাইরে চলছে কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া। আর এই হাওয়াটার কারণেই যেন বাইরে বেরোলে আরো বেশি ঠান্ডা লাগছে। চোখে, গালে, ঠোঁটে, কানে যখনই সে কনকনে ঠান্ডা হাওয়ার দমকা দাপটটা এসে লাগে, বিশ্বাস করুন, মনে হয় যেন কেউ একজন সজোরে চোখ, গাল, ঠোঁটটার মধ্যে ঠান্ডা শক্ত শক্ত বরফের টুকরোগুলো ছুঁড়ে মারছে। শুধু বাইরে বেরোলে নয় জানেন, এই কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়া চলার কারণে ঘরের ভেতরেও যেন ফাঁক ফুকুর দিয়ে, মানে দরজার ফাঁক দিয়ে হোক বা জানলার ফাঁক ফুকুর দিয়ে হোক, ঠিক কোনো না কোনো ভাবে ঠান্ডা হাওয়াগুলো একটু একটু করে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। আর সেই কারণে ঘরের ভেতরটাতেও আজকাল বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। গত 6 বছর ধরে আমি কানাডাতে আছি, কিন্তু এই বছর প্রথম এরকম একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এখানে তাপমাত্রাটা কন্টিনিউয়াস গত 2-3 সপ্তাহ ধরে -12 ডিগ্রি থেকে -19 ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। সচরাচর এখানে এরকম ব্যাপার লক্ষ্য করা কিন্তু যায় না। এখানে তাপমাত্রা ভীষণ ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এক সপ্তাহ যদি -10 ডিগ্রি থেকে -18 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকে, তাহলে পরের সপ্তাহেই দেখা যায় সেটা -2 ডিগ্রি থেকে -3 ডিগ্রিতে চলে আসে। কিন্তু এই বছর একটানা বেশ ভালো রকমেরই, মানে বলা যেতে পারে বেশ খানিকটা ভয়ঙ্কর রকমেরই ঠান্ডা চলছে। যাই হোক, চলুন, এদিকে মালাইকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে পালং শাকটা রান্নার জন্য বসিয়ে দিই, চলুন। মালাইকারিটা কড়াইয়ের থেকে অন্য একটা বাটিতে তুলে রেখে কড়াইটাকে একটু ধুয়ে নিয়ে সেম কড়াইতেই পালং শাকটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ আর 4-5 কোয়া মতো কুচনো রসুন দিয়ে সেগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা একটা বেগুন। আর এই যে পালং শাকটাকে 2 দিন আগেই ধুয়ে কেটে ভালো মতো শুকিয়ে এই বাটিটার মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। দেখেছেন এখনো শাকটা কিরকম তরতাজা রয়েছে, একটুও কিন্তু নষ্ট হয়নি। আসলে যে কোনো সবজিপাতি যদি ধোয়ার পর সেটাকে ভালো মতো শুকিয়ে তারপর কেটে কুটে সেটাকে র্যাপ করে বা কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন সেই সবজিটা বেশ অনেক দিন যাবৎ ফ্রিজের ভেতরে রাখলেও বেশ ভালোই কিন্তু তরতাজা থাকে। জানেন, আজকাল এই ঠান্ডার কারণে না সকালবেলায় গায়ের থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা থেকে নামতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। মন চাইলেও ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকার উপায় নেই। কারণ মেয়ের স্কুলের জন্য সকালবেলায় কাঁপতে কাঁপতেই ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা থেকে নামতেই হয়। নিজের স্কুল জীবন পার করে চলে এসেছি বহু বছর আগে, আর এখন এত বছর পরে মেয়ের জন্য সেই বহু বছর আগে কাটিয়ে আসা স্কুল জীবনের স্বাদ যেন আমি এখনো পাই। সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকালবেলায় স্কুলে বেরোনোর তাড়াহুড়া, টিফিন বক্স, রেজাল্ট বেরোনোর আগে টেনশন, সব কিছু সেই একই আছে। শুধু এই সব কিছু এখন আমি আমার মেয়ের জন্য করি। শুধু আমি নই, এই পৃথিবীর বুকে থাকা আমার মতো বহু মায়েরাই হয়তো নিজেদের স্কুল জীবনের সেই স্বাদটা তাদের জীবনে আবার কিছুটা হলেও ফিরে পায় যখন তাদের বাচ্চারা স্কুলে যেতে শুরু করে। শুনলাম এই বছর দেশেও নাকি বেশ ঠান্ডা পড়েছে। ঠান্ডার চোটে নাকি সবারই হাড় গোড় কেঁপে উঠছে। সকালবেলায় আমার বাবা মার সাথে কথা হলো, মাও বলছিল ঠান্ডায় নাকি অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন। লেপ, কম্বল, শাল, মুড়ি দিয়ে গরম গরম চা কফি খেতে খেতে শীতকালটা বরং এনজয় করুন। কারণ আর 2 মাস পরেই তো আবার এই ঠান্ডার জন্যই হা হুত্তাশ করে এসি চালিয়ে আপনাদের বসে থাকতে হবে। শাকটা রান্না করা হয়ে গেলেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাব।
স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করে যা বাসনপত্র পড়বে সেগুলো সব ডিশওয়াশার মেশিনে ঢুকিয়ে দেবো। ঘড়িতে এখন দুপুরই 1:30টা মতো বাজে। শাকটা নামিয়ে রেখে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে আমি স্নান করতে চলে গেছিলাম। ভাবছি এখন খেতে বসে পড়বো। 1:30টা তো বাজেই, আর দেরি করে লাভ নেই। আর এছাড়াও আজ একটু বেশিই খিদে পেয়ে গেছে আমার। আসলে সকালবেলায় সেই 9:30 নাগাদ 2টো পাউরুটি শুধু খেয়েছিলাম। সেই জন্য আজ একটু তাড়াতাড়ি আর একটু বেশিই খিদে পেয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি, পালং শাক, ভাত, অল্প একটু স্যালাড আর গতকালের রান্না করা ডাল, এই সব কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে এখন আগে খেয়ে নিই। তারপরে বাসনপত্র সব ডিশওয়াশার মেশিনের ভিতরে ঢুকিয়ে 1-1.5 ঘন্টার জন্য আমি একটু বসবো ভিডিও এডিট করতে। আর একটু আগেই একটা পার্সেলের ডেলিভারি হয়েছে জানেন তো? কিন্তু পার্সেলটা এখন আমি খুলবো না, আর আপনাদেরকেও এখন আমি দেখাবো না। আমার মেয়ে যখন স্কুল থেকে ফিরবে তখন ওকে দিয়েই ওই পার্সেলটা খোলাবো, আর তখনই আপনাদেরকে দেখাবো। আসলে পার্সেলটার মধ্যে ওর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। ঘড়িতে এখন বিকেল ওই 4:15 মতো বাজে। বসে বসে একটা ভিডিও এডিট করছিলাম, কিন্তু দরজাটাতে নকের আওয়াজ পেয়ে উঠে এলাম। মনে তো হচ্ছে আমার মেয়েই স্কুল থেকে এসেছে। এই সময়টাতে মানে এই 4টে থেকে 4:15-র মধ্যে ওই স্কুল থেকে ফেরে। কি ব্যাপারে তো টায়ার্ড লাগছে কেন আজকে? হ্যাঁ, আজকে কি স্কুলে বেশি দৌড়ঝাঁপ করিয়েছে জিম টিচার? হ্যাঁ, জিম টিচার বেশি দৌড়ঝাঁপ করিয়ে দিয়েছে। এই দেখ, তোর নামে পার্সেল এসছে একটা। ব্যাগটা রেখে জ্যাকেটটা খুলে তারপর আয়, এসে দেখ কি আছে। কি অন্ধকার হয়ে গেছে বাইরে রে! বৃষ্টি পড়ছিল বাইরে? হ্যাঁ, বাইরে বৃষ্টি ছিল না ফগ? বৃষ্টিও পড়ছে, হ্যাঁ, বাইরে প্রচুর অন্ধকার। চল লাইটগুলো জ্বালাই। আয় তুই জ্যাকেট আর জামাটা খুলে আয়, তারপর বক্সটা খুলে দেখ। লাইটগুলো জ্বালাতে হবে, কি প্রচন্ড পরিমাণ অন্ধকার। খুলে দেখ কি আছে। 4:15 বাজে, কি অবস্থা বাইরে, অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, ফুল অন্ধকার হয়ে রয়েছে। কি কি এসছে এটা? হ্যাঁ, কি এসছে? কেমন হয়েছে? পছন্দ হয়েছে? তোমার ক্রিসমাস গিফট, অ্যাডভান্স ক্রিসমাস গিফট। দেখ বাইরে এখন প্রচন্ড ঠান্ডা, তো ওই জন্য সাইড করে দে। হ্যাঁ, দেখ ফিটিংসটা ঠিক আছে কিনা চেক কর। লাইট ওয়েট, কিন্তু ডবল লেয়ারিং আছে না, ভেতরে একটা চেন, ওপরে ভেতরে ওই যে ইয়েটার মতো ভেতরে তো। আর হ্যাঁ, তার উপরে বোধহয় এই বোতল কভার হবে তো ঠান্ডায়, কি মনে হচ্ছে? হাতের হ্যান্ড গ্লাভস আছে নাকি? ওই যে দেখ তো, হ্যান্ড গ্লাভসটা আছে না? হ্যাঁ, আমি এই জন্য এটা অর্ডার করেছিলাম, যে যাতে তুই ডবল মানে এটাও
কভার করতে পারবি, আবার আরেকটা হ্যান্ড গ্লাভস পরলে আর একটু ভালো হবে। হ্যাঁ ওটাই কিছুটা হবে আর কি, টেনে দেখ কতটা আসে। আর একটা মানে তাও একটু ডবল লেয়ার থাকলে একটু প্রোটেকশন থাকবে, এইটাও দিয়ে রাখলে আবার হাতে একটা উপরে আরেকটা হ্যান্ড গ্লাভস পরে নিলি। ও এটা গলাটা কভার আছে না? হ্যাঁ ভালো আছে। এমনি পছন্দ হচ্ছে কালার? ডিজাইনটা পছন্দ হচ্ছে না, কালারটা বেশ আমারও বেশ ভালো লেগেছিল, মেরুন কালার, কিন্তু ভাবছিলাম কিরকম আসবে, আসার পর ফ্যাশনেবল। অ্যাকচুয়ালি আমি কালারটা নিয়ে একটু ডাউট ছিলাম, মানে স্ক্রিনে যখন অনলাইনে দেখছিলাম ভালোই লাগছিল, আসার পর কেমন হবে দেখছি, আসার পরও ভালোই লাগছে। আমি প্ল্যান করেছিলাম তোর যদি পছন্দ না হয় আমি রেখে দেবো, তোকে অন্য একটা কিনে দেবো। আমি প্ল্যান করেছিলাম এটাই। হ্যাঁ ওই ইয়েটা দেখ, টুপিটা দেখ মাথার, যে ওটা কেমন সিস্টেম আছে দেখ, কোনো বোতাম আছে সাইডে লাগানো যাবে, মাথাটা ঢাকা থাকবে ভালো মতো। সাইডে দুটো ইয়ে আছে, ওইটা হ্যাঁ ওইটা দিয়ে সেট করে নিবি তাহলে, কারণ কি বলতো কানটা ঢাকা রাখা দরকার, প্রচন্ড হাওয়া থাকে বাইরে, কানটা যেন ভালো করে কভার হয়, হাওয়া ঢুকবে তাও তুই আরো টাইট করতে হবে তোকে ওটাকে, কারণ বাইরে না প্রচন্ড ঠান্ডা হাওয়া দেবে। হ্যাঁ ওই জন্য বলছি কান কভারটা আরো ভালো করে টাইট করে নিবি ওটা, যাতে কানে হাওয়া ঢোকা মানে ভীষণ ঠান্ডা লাগবে। একে তো ওই সকাল 8টা 8:30 তখন এমনি টেম্পারেচার নেমে যায় আরো। কি মনে হচ্ছে ওয়ার্ম হবে? দেখ কয়েকদিন পরে কি মনে হয়। So you like your Christmas gift, right? There's pockets. ও ভেতরে পকেট আছে? Think. ও Pockets inside. ও বাইরেও আছে ভেতরেও আছে? I think. ও ওই তো বাইরে পকেট, Yeah. ও ভেতরেও আছে। Just one. কিছু লুকিয়ে ঠুকিয়ে নিয়ে আসার হলে, নিয়ে যাওয়ার হলে ওটার ভেতরে রাখতে পারে। So you like your Christmas gift or not? I do. You do? এখন কথা হচ্ছে এটা কতটা কাজে লাগবে, দেখো -15 -20-তে যাতে কাজে লাগে সেরকম হলেই ভালো। ওকে চলো জামা কাপড় খুলে এবার ধীরে ধীরে খাওয়া দাওয়া করো, চলে আসো। পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে, এই বাক্সটাও ফেলে আসিস করে, যদি পছন্দ হয় ঠিকঠাক থাকে তাহলে বাক্সটা ফেলে দিস, বাইরে তো পুরো রীতিমতো মারাত্মক অন্ধকার, কি অবস্থা হয়ে রয়েছে। ঘড়িতে এখন সন্ধে প্রায় ওই 6:30 মতো বাজে। মেয়ের জন্য কয়েকটা ফল কেটে দিচ্ছি। আসলে স্কুল থেকে ফেরার পর স্নান করে ভাত খেয়ে সোফাটাতে বসে বসে ওর স্কুলের একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছিল। আধ ঘন্টা আগে হঠাৎ করে আমাকে ডেকে বলে উঠল, মা আমার ভীষণ ঠান্ডা লাগছে, আমাকে বেডরুম থেকে একটু ব্ল্যাঙ্কেট টেনে দাও। কথাটা শোনার পর ওর গাটাতে হাত দিয়ে দেখি গাটা ভীষণ গরম, বেশ ভালোই জ্বর এসে গেছে। আর ওর ক্ষেত্রে আমি দেখেছি ওর যখনই জ্বর আসে ও অন্য কিছু খেতে চাক বা না চাক, জ্বরের মুখে ও একটু ফল খেতে বেশি পছন্দ করে। 10 মিনিট আগেই আমাকে ডেকে বলছে, মা আমাকে একটু অল্প কয়েকটা ফল কেটে দেবে, আমি একটু খাবো। সেই জন্যই ওর জন্য কয়েকটা ফল কাটছি। দাঁড়ান ওকে একটু উকি মেরে দেখে আসি কি করছে ওইদিকে। দেখেছেন অবস্থা, সোফার ওপরেই কেমন ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, ল্যাপটপটাও খোলা, পরে ল্যাপটপটা বন্ধ করে দিতে হবে। এই উইন্টার ব্রেকটাতে ওকে নিয়ে কত কিছুই না প্ল্যান করেছিলাম, ঘুরতে যাব, পার্লারে যাব, একসাথে কেক বেক করব, আরও কত কিছু। আর এইদিকে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, জানি না কি হবে। জ্বর এসে গেছে মানে এই জ্বর 4-5 দিন আগে কমার নয়। যাই হোক চলুন, কি আর করা যাবে, রান্নাঘরে গিয়ে এখন বরং ফলগুলো কেটে নিই। ছুটির মধ্যে ঘরে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ে তাহলে যেন মন মেজাজ একদমই ভালো থাকে না।
ছুটিটা কোথায় বাচ্চারা একটু আনন্দ মজা করে কাটাবে, সেখানে যদি অসুস্থ হয়ে পড়ে কষ্ট পেয়ে কাটাতে হয়, সেটা ভালো লাগে বলুন তো? এখানে আমি একটা আপেলকে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি, আর বাটিটাতে রয়েছে কয়েকটা আঙুর, একটা কমলা লেবু আর কয়েক টুকরো শসা। আর আমি জানি এই সবকটাই ও খেয়ে নেবে। আর তার কারণটা তো একটু আগেই আমি আপনাদেরকে বললাম, যে জ্বরের মুখে আমার মেয়ে ফল খেতে ভীষণ পছন্দ করে। আর আমি জানি আজকের এই ভিডিওটা আমি ক্রিসমাস আসার 4-5 দিন মতো আগে ক্যামেরা বন্দি করলাম তো ঠিকই, কিন্তু ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে হয়তো একটু দেরি হয়ে যাবে, হয়তো নতুন বছর পড়ে যাবে। আর এই দেরি হওয়ার কারণটা কি, সেটা তো আপনারা আশা করি আমার আজকের এই ব্লগটার শেষ পার্টটুকু দেখেই বুঝতে পেরে গেছেন। তো সামনের কটা দিন হয়তো আমাকে এখন মেয়েকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে। তো যাই হোক, আপনাদের সবার জন্য আমার এবং আমার পরিবারের তরফ থেকে রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছরটা যেন সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে, এই কামনা করি। 2026 যেন সকলের খুব ভালোভাবে কাটে, সবার মনে যা যা ইচ্ছে আছে তা যেন পূরণ হয়, এই কামনা করি। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো যাই হোক, চলুন আমার আজকের মানে সকাল থেকে সন্ধ্যের এই ব্লগটা আমি আজকের জন্য এইটুকুই রাখলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। আপনাদের সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।